তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর, ঠিক আছে, ভৌতবিজ্ঞানে যে 8.4 চ্যাপ্টার আছে, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, সেই চ্যাপ্টারটার সম্বন্ধে, ঠিক আছে। তো দেখো, যেটা প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্যসমূহ কী কী, আর হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা আর কি চেয়েছে। তো এটা রাসায়নিক দ্রব্য হচ্ছে মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে আমরা কী কী নিব। তো একটা হচ্ছে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হবে, আর একটা নেওয়া হবে শুষ্ক কুলি চুন। এটা না নিলে হচ্ছে পোড়া চুনটা আর কি নিতে হবে, ঠিক আছে। এবার দেখো যে ওই টপিকটা যে সেকেন্ড প্রশ্নটা ছিল যে বিক্রিয়ার সমীকরণ, যদি আমরা কলি চুন নিই, ঠিক আছে, তাহলে কী হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস CaOH হোল 2, ঠিক আছে। আর যেটা উৎপন্ন হবে মেন, সেটা হচ্ছে অ্যামোনিয়া NH3, ঠিক আছে। আর এগুলো না বলতে পারলেও হবে, কিন্তু গোটা সমীকরণটা বললে ভালো। এবার দেখো যেটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা পোড়া চুন নিই, এটা, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে উৎপন্ন হবে এই জিনিসটা। এবার দেখো 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পোড়া চুন। 3 নম্বরের প্রশ্নটা দেখো যে অ্যামোনিয়াকে জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন। তো এটা হয়ে যাচ্ছে যে অ্যামোনিয়াটা যে আছে, মানে অ্যামোনিয়া গ্যাসটা বা সেটা জলে হচ্ছে অত্যন্ত দ্রাব্য, তাই জলের সঙ্গে আর কি মিশে যায়, এই জন্য জলে নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসটাকে সংগ্রহ করা যায় না। 4 নম্বরের প্রশ্ন, অ্যামোনিয়ার দুটো ভৌত ধর্ম, একটা হচ্ছে বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, আর একটা হচ্ছে এটি বায়ু অপেক্ষা হালকা, এর ঘনত্ব বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট অবশ্যই, যে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে সংজ্ঞাটা আর কি, প্রথমটা 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে হচ্ছে লাইকার অ্যামোনিয়া বলা হয়। আর যেটা তরল অ্যামোনিয়া, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়াটা আর কি বর্ণহীন তরলে পরিণত করা হয়, একে হচ্ছে তরল অ্যামোনিয়া বলে। মানে অ্যামোনিয়া গ্যাসটাকে যে আছে, এটাকে টেম্পারেচার কমাতে হবে, 6 বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে যেতে হবে, তখন গ্যাসটা আর কি তরল হয়ে যাবে, এটাকে বলা হয় তরল অ্যামোনিয়া। ধর্মের মধ্যে দেখা হচ্ছে লাইকার অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, আর তরল অ্যামোনিয়া যে আছে, এটা ক্ষারধর্মী নয়। তো এবার দেখো যেটা 6 নম্বরের প্রশ্ন, যে অ্যামোনিয়া জলে দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এটা কোন পরীক্ষার সাহায্যে জানা যাবে। তো এটা হচ্ছে ঝর্ণা পরীক্ষা বা কোনো কোনো বই আর কি ফোয়ারা পরীক্ষা লেখা থাকে। 7 নম্বরের প্রশ্নটা দেখো যে অ্যামোনিয়ার হাইড্রোক্লোরিক মানে গ্যাসের সঙ্গে বিক্রিয়াটা আর কি লেখো, অথবা দুটা গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটা লেখো, অথবা কি কি পদার্থ নেওয়া হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই আসে, তবে এটাই বেশি লেখা থাকে যে দুটা গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও। তো এটা হচ্ছে কোন কোন গ্যাস নিতে হবে, দেখো, একটা অ্যামোনিয়া গ্যাস, একটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিতে হবে। এই দুটা গ্যাসের বিক্রিয়ায় তৈরি হবে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে NH4Cl। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্নটা, যে বিলীয়মান রং কী। তো এটা হয়ে যাচ্ছে যে অ্যামোনিয়ার ক্ষার জলীয় দ্রবণে আর কি কয়েক ফোঁটা যদি ফেনফথ্লিন মেশানো যায়, তাহলে দ্রবণের বর্ণটা লালচে গোলাপি হয়, একে বিলীয়মান রং বলা হয়, ঠিক আছে। অ্যামোনিয়ার ক্ষার জলীয় দ্রবণ নিতে হবে, সেখানে কয়েক ফোঁটা আর কি ফেনফথ্লিন যোগ করতে হবে, তাহলে দ্রবণটার বর্ণ লালচে গোলাপি হয়, একে বিলীয়মান রং। এর বিলীয়মান রং বলার কারণ দেখো, এই রংটা কিছুক্ষণ পর যতক্ষণ আর কি ভেজা থাকবে ততক্ষণ এই রংটা থাকবে, যখন মনে করো যে এটা শুকিয়ে যাবে, এই অ্যামোনিয়ার ক্ষার জলীয় দ্রবণে যে এটা মেশানো হয়েছে, যখন এই জিনিসটা শুকিয়ে যাবে জামা কাপড়ে দেওয়ার পর আর কি, তখন যে লালচে গোলাপি কালারটা, এটা আবার অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য একে বিলীয়মান রং বলা হয়। 9 নম্বর প্রশ্নটা দেখো যে নেসলার বিকারক কি, এর সংকেত লেখো। তো এটা হয়ে যাচ্ছে দেখো যে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড নামক যে জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণ, এটাকে বলা হয় নেসলার বিকারক, ঠিক আছে। নেসলার বিকারকের সংকেত এখানেও দেওয়া আছে, এখানেও দেখো K2HgI4। এবার নেসলার বিকারকটার গুরুত্ব কী দেখো, এই বিকারকের সাহায্যে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে শনাক্ত করতে পারবো। কীভাবে দেখো, যে নেসলার বিকারকটাকে যদি আমরা অ্যামোনিয়ার মধ্যে দিয়ে দিই, তাহলে সেটা গাঢ় বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে, ঠিক আছে। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন, যে মানুষের শরীরের উপর অ্যামোনিয়ার প্রভাব লেখো। তো এটা হচ্ছে চোখ জ্বালা করে,
আর হৃদস্পন্দনকে হচ্ছে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে মানুষের শরীরের উপর অ্যামোনিয়ার প্রভাব। এবার 11 নম্বর প্রশ্নটা যে কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া নির্গত হলে তা প্রতিকারের উপায় লেখো। এটা হচ্ছে মনে করো যে অ্যামোনিয়া গ্যাসটা বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে, তাহলে বাতাসটাকে ঠিক করতে হবে। তো কীভাবে দেখো, বাতাসে জল স্প্রে করতে হবে আর সেখানকার লোকজনকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা এখনই জানলাম যে অ্যামোনিয়াটা একটু ক্ষতিকর, চোখে জ্বালা করবে আর হৃদস্পন্দনটা হচ্ছে বাড়িয়ে দেয়। তো এবার দেখো 12 নম্বর প্রশ্ন যে অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার লেখো। তো এটা হচ্ছে যে অ্যামোনিয়াটাকে সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সার হিসেবে দেখো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি সার। তারপরে হচ্ছে দেখো বরফ তৈরির কারখানায় ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে হিমঘরে অ্যামোনিয়াটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তারপরে দেখো 13 নম্বরের প্রশ্ন যে অ্যামোনিয়া শিল্প উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে। এটা অ্যান্সারটা হচ্ছে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতি যে আছে ওই পদ্ধতিতে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটাকে শিল্প উৎপাদন করা হয়, মানে শিল্পে মানে ফ্যাক্টরিতে। তারপরে দেখো 14 নম্বরের প্রশ্ন যে ইউরিয়ার ব্যবহার লেখো। তো এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে কৃষিকাজে ব্যবহার করা হয়। কালো জ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন এবং ঘুমের ওষুধ হচ্ছে বারবিটুরেট যে আছে সেখানে হচ্ছে ইউরিয়ার ব্যবহার করা হয়। মানে আলটিমেট হচ্ছে অ্যামোনিয়া থেকে, ঠিক আছে, ইউরিয়া সার প্রস্তুত হয়, আর ইউরিয়া সারটা হচ্ছে এইসব কাজে আর কি ব্যবহার করা হয় জমিতে সার হিসাবে। তারপরে দেখো যেটা আরেকটা গ্যাস আছে, ঠিক আছে, নেক্সট গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস। তো H2S গ্যাস প্রস্তুতির রাসায়নিক পদার্থগুলি কী কী ও বিক্রিয়ার সমীকরণ। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফেরাস সালফাইড নিতে হবে, আর 2 নম্বরে নিতে হবে লঘু সালফিউরিক অ্যাসিড। দেখো বিক্রিয়ার সমীকরণটা কীরকম, FeS প্লাস H2SO4, ঠিক আছে, এটা বিক্রিয়া করে এটা মেন পদার্থটা তৈরি করবে আমাদের হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। এরপরে দেখো যে 16 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন যে কিপ যন্ত্র কখন ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে একটা তরল এবং একটা কঠিন বিক্রিয়ক পদার্থ ব্যবহার করলে, ঠিক আছে, যেরকম এখানে এটা হচ্ছে কঠিন, ঠিক আছে, ফেরাস সালফাইডটা, আর লঘু সালফুরিক অ্যাসিডটা তরল। মানে বিক্রিয়ক যদি দুই রকম টাইপের হয়, একটা কঠিন আর একটা তরল, তখন হচ্ছে কিপ যন্ত্র ব্যবহার করা হয়। এবার 17 নম্বরের প্রশ্নটা দেখো যে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এরকম কয়েকটি গ্যাসের নাম লেখো। তো এটা হয়ে যাচ্ছে একটা হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলো হচ্ছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। এই প্রশ্নটা কিন্তু আসে। 18 নম্বরের প্রশ্নটা দেখো যে H2S গ্যাস প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন। আমরা দেখো যে কিছুক্ষণ আগে দেখলাম যে লঘু সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে, গাঢ়টা নয় কেন। এর কারণটা হচ্ছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যা আছে এটা একটা উত্তম জারক দ্রব্য, ঠিক আছে, ফলে বিক্রিয়ায় উৎপন্ন H2S গ্যাস, ঠিক আছে, H2S গ্যাসকে সালফারে হচ্ছে জারিত করবে। এই জন্যই আমরা হচ্ছে এই H2S গ্যাসটাকে মানে গাঢ় H2SO4 ব্যবহার করব না। তো এরপরে দেখো 19 নম্বরের প্রশ্নটা যে হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্মগুলো লেখো। তো এটা হচ্ছে এই যে হাইড্রোজেন সালফাইডটা আছে এটা পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন বিষাক্ত গ্যাস। হাইড্রোজেন এটি একটি ক্ষয়কারী গ্যাস, ঠিক আছে, এটা ক্ষয় করতে থাকবে। তারপরে দেখো যে H2S এর সঙ্গে সোডিয়াম নাইট্রোফোসাইডের বিক্রিয়াটা লেখো, অথবা এই প্রশ্নটা যদি এইভাবে না আসে তো এইভাবে আসতে পারে কোন বিক্রিয়ার সাহায্যে H2S গ্যাসকে শনাক্ত করা যায়, অথবা এইভাবে যদি না আসে তাহলে এইভাবে আসতে পারে প্রশ্নটা মেলিনের বিক্রিয়াটি লেখো। তো দেখো অ্যান্সারটা কি বলা আছে যে H2S গ্যাসকে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফোসাইড জলীয় দ্রবণে চালনা করলে বর্ণহীন দ্রবণ বেগুনি বর্ণ ধারণ করে। এই বিক্রিয়াটিকে হচ্ছে মেলিনের বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ার সাহায্যে H2S গ্যাসটা যা আছে সেটাকে শনাক্ত করা যায়। আর এখানে স্পেশাল নোট করা আছে বেগুনি বর্ণ যে যৌগটা তৈরি হবে মেলিনের বিক্রিয়া সেটা হচ্ছে এই সংকেতের। তারপরে দেখো 21 নম্বরের প্রশ্ন যে রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন। তো এক হচ্ছে ধুলাবালি পড়ে নোংরা আবর্জনা সেই জন্য, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে বাতাসে উপস্থিত H2S গ্যাসটা যে থাকে সেটা রূপার তৈরি জিনিসের সঙ্গে বিক্রিয়া করে দেখো কি তৈরি করে, সিলভার সালফাইডের একটা আস্তরণ তৈরি করে, এটাই এই জন্যই হচ্ছে কালো হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো যে 22 নম্বরের প্রশ্ন যে তৈলচিত্রের রং কালো হয়ে যায় কেন। তো এটা হচ্ছে তৈলচিত্রে লেড হোয়াইট নামক একটা রং থাকে, ব্যবহার করা হয় যাতে
বিভিন্ন লেড ঘটিত যৌগ থাকে। এই লেড ঘটিত যৌগের সঙ্গে H2S এর বিক্রিয়ায় কালো বর্ণের লেড সালফাইড উৎপন্ন হয়। ঠিক আছে, ওই আগেরটা সিলভার সালফাইড উৎপন্ন হতো কালো বর্ণের, এই যে লেড সালফাইড মানে PbS, এটা ওই কালো বর্ণের তৈরি হবে। তাই তৈলচিত্রের রঙগুলো আর কি ধীরে ধীরে কালো হয়ে যায়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে।